নিশ্চিত হয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ। আফগানিস্তানের হারে ভারতের কপাল পুড়েছে। পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে সাকিবের না থাকার শঙ্কা জেগেছে, কিন্তু বারবার কেন সাকিবের হ্যামস্ট্রিংয়েই টান লাগছে। এদিকে বাবর আজমে ট্রফি জেতার স্বপ্ন বুনছে পাকিস্তান। ক্রিকেটের 5 খবর নিয়ে সাজানো আজকের 5 for 15 প্রেজেন্টেড বাই আকাশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অন্তরা শারমিন। দেশের ক্রিকেটে চলছে টালমাটাল সময়, প্রতিদিনই কানে আসছে নতুন নতুন খবর। এরই মাঝে পাকিস্তান সিরিজের জন্য জমে উঠতে শুরু করেছে মিরপুর। দেশের ক্রিকেট কোন পথে আগাচ্ছে সেটাই বোঝার চেষ্টা করেছে অলরাউন্ডারের ভক্তরা আছি দুবাই এক্সপোতে, কিন্তু আলোচনা করছি দেশের ক্রিকেট নিয়ে, কারণ দেশের ক্রিকেট গরম আর এখানে ঠান্ডা পড়তে শুরু করেছে। আমার মনে হয় দেশেও ঠান্ডা পড়তে শুরু করেছে, শুধুমাত্র ক্রিকেট বোর্ড গরম। এই যে আমরা নানান রকমের কথা বলছি, আজকে এই পরিবর্তন দেখছি, কালকে ওই পরিবর্তন দেখছি, আপনার কি মনে হয় এক সপ্তাহের মধ্যে কোনো পরিবর্তন আসলে হবে? আমার সেটা মনে হয় না। এক সপ্তাহ কেন, আগামী 15 দিনেও কোনো পরিবর্তন হবে বলে অ্যাটলিস্ট এই মুহূর্তে মনে হচ্ছে না। রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি মেয়াদ নতুন করে রিনিউ করার একটা কথা বা আলোচনা আমরা শুনছিলাম, সেটা বোধহয় হচ্ছে না। তাকে ছাঁটাই করা হলেও হতে পারে, ছাঁটাই করে দেওয়া হতে পারে। ওটিস গিবসনের কথা শুনছি, তাকেও বোধহয় রাখা হবে না, কারণ সিনিয়র ক্রিকেটারদের তার সঙ্গে সম্পর্কের একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবং বিভিন্ন সময় আমরা বাংলাদেশে কাজ করে গিয়েছেন এরকম কোচের নাম আমরা শুনেছি। হাথুরু সিংহেকে ফিরিয়ে আনা হবে, জিমি সিডেন্সকে ফিরিয়ে আনা হবে, এই কথাগুলো আমরা শুনেছি। জিনিসগুলোর কোনো কিছু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর যতটুকু জানি সম্মানিত বোর্ড সভাপতি এই মুহূর্তে সম্ভবত ইংল্যান্ডে আছেন। তার শারীরের অবস্থাটা একটু খারাপ, চিকিৎসার জন্য ইংল্যান্ডে আছেন। তিনি সেখান থেকে না আসার আগে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হবে বলে মনে হয় না। সো আলটিমেটলি এই পর্যন্তই আপনারা গত দুদিন ধরে আলোচনাগুলো যেখানে শুনছেন ওখানেই আসলে আছে। এবং যেটা শামসুল আরিফিন বলছিলেন যে আগামী 7 দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত হবে কিনা, তো 7 দিন বা 2 সপ্তাহের মধ্যে হুট করেই সহসা কোনো সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না? যে আপনি অন্য একজন কোচ না পাওয়া পর্যন্ত কিন্তু রাসেল ডমিঙ্গোকে স্যাক করবেন না। যে পর্যন্ত হাথুরু সিংহে আপনাকে কনফার্ম না করবে, কিংবা জেমি সিডেন্স আপনাকে কনফার্ম না করবে, কিংবা জন বুকানন আপনাকে কনফার্ম না করবে, সেই পর্যন্ত আপনি কোচ স্যাক করবেন না। লোকাল কোচদেরও কয়েকজনের সঙ্গে তারা কথা বলেছেন সহকারী কোচ হিসেবে বলে আমরা শুনেছি। সো কোনো কিছু আসলে কংক্রিটটা, কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে। সেটা 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, বাস্তবায়ন হবে। এবং এই বাস্তবায়ন করার ফলে যেটা হবে যে বাংলাদেশ ক্রিকেটের নতুন পথের যে যাত্রা, সেটা জাতীয় দল কেন্দ্রিক যাত্রাটা হয়তো একটু গতি পাবে, কিন্তু ওভারঅল ক্রিকেটিং স্ট্রাকচারের যে যাত্রা সেটাকে আসলে কোনো গতি পাচ্ছে? সেখানে আসলে কি কোনো পরিবর্তন হচ্ছে? যে স্ট্রাকচারের জাতীয় ক্রিকেট চলছে, যে ফ্যাসিলিটিতে লোকাল ক্রিকেট চলছে, সেগুলো কি কোনো পরিবর্তন হচ্ছে? আলটিমেটলি সব কিছু চিন্তাভাবনা যখন জাতীয় দল কেন্দ্রিক হবে, আপনি সাময়িকভাবে হয়তো ফল পাবেন, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ টিম যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে খুব বেশি উন্নতি কিন্তু হবে না যদি আপনি সামগ্রিকভাবে ক্রিকেটীয় কাঠামোর পরিবর্তন না করেন। কাঠামো পরিবর্তন করার জন্য আমাদেরকে চিন্তা এবং চেতনায় আমাদেরকে আরও বেশি শার্প হতে হবে, আধুনিক হইতে হবে, সময় উপযোগী সিদ্ধান্তও নিতে হবে। আরেকটি কথা শোনা যাচ্ছে যে ওটিস গিবসন বোলিং কোচ, তিনি গুটিবাজি করছেন দলের মধ্যে। তো সেটা কি বিশ্বকাপের আমরা খারাপ রেজাল্ট করলাম তখনই বুঝা গেল? এটা কি আগে থেকে আমরা বুঝতে পারলাম না? আমরা যখন সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলি, নতুন ক্রিকেটারদের সাথে কথা বলি, এই জিনিসগুলো কি বের হয়ে আসে না? এগুলো কেন রেজাল্টের পরে হয়, নাকি এইটা আসলে এটি বাংলার ক্রিকেট সংস্কৃতি? এটা বাংলাদেশের সংস্কৃতি। 10টা ছেলে আড্ডা দেয়, এর মধ্যে যে 2টো ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করে ওরা ভালো ছেলে, বাকি 8টা খারাপ এলাকায়। দুষ্টু ছেলে দুষ্টামি করে, এই করে ওই করে। যে 2টো ছেলে পাশ করেছে সেও একই কাজ করে, কিন্তু সে পাশ করার ফলে ভালো হয়ে যায়। যদি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতো, যেটা ক্রিকেটাররা বিশ্বাস করতেন, কোচ বিশ্বাস করতেন যে খেলবে, নির্বাচকরা বিশ্বাস করতেন বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্য, বাংলাদেশ সেমিফাইনালগুলো খেললে এই কথাগুলো আসতো না। এবং এই যে ওটিস গিবসন সিনিয়রদের সঙ্গে সমস্যা করেন, ক্যাপ্টেন না চাওয়া সত্ত্বেও দিনের পর দিন এবাদতকে পুশ করে খেলিয়ে যাচ্ছেন, কিংবা হেড কোচ রাসেল ডমিঙ্গো সিনিয়র ক্রিকেটারদের উপেক্ষা করে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, এটা কি এখন থেকে? গত 6 মাস 1 বছর থেকে এই ঘটনাগুলো চলে আসছে। আমরা জানি, সবাই জানে, শুধুমাত্র ক্রিকেট বোর্ড দেখে শুনো না দেখার ভান করে থাকে বা ভান করেছিল। এখন এত বাজে রেজাল্ট হয়েছে, তো কিছু স্টেপ তো নিতে হবে। আপনার ক্রিকেটিং ডেভেলপমেন্ট, আমি শুধু ন্যাশনাল টিমের কথাই বলি, ন্যাশনাল টিম ডেভেলপমেন্টের জন্য বা ন্যাশনাল টিমকে আরেকটু গতি দেওয়ার জন্য, পারফরমেন্সের গ্রাফটাকে আরও ভালো করার জন্য, ফিউচার কিছু প্ল্যান করার জন্য নতুন কিছু সিদ্ধান্ত নিতে হবে, নতুন কিছু মুখ আনতে হবে। নতুন কিছু মুখ আনতে গেলে পুরনো কিছু মুখ তো সরাতে হবে। সো ওই সিদ্ধান্তটা নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটের খুব বেশি উন্নয়ন হবে বলে
আমার কাছে মনে হয় না, আমি এটা বিশ্বাস করি না। কেননা আপনার ন্যাশনাল টিমের গতি তখনই বাড়বে, ন্যাশনাল টিম তখনই ভালো পর্যায়ে পৌঁছাবে, গ্লোবাল পর্যায়ে দারুণ অবস্থানে যাবে, যখন আপনার এন্টায়ার ক্রিকেটের, ঘরোয়া ক্রিকেটের, দেশের ক্রিকেটের, ওভারঅল ক্রিকেটের ক্রিকেট কাঠামোটা স্ট্রং হবে। আদারওয়াইজ ন্যাশনাল টিমের এই জন্য যা চেষ্টা করবেন এটা আপনাকে 6 মাস 1 বছর পর ফল দেবে, কিন্তু 2 বছর পর গিয়ে আবারও ডাউনফল হবে। এই 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 সময় এসে আমি আপনাকে একটা কঠিন প্রশ্নই করব। দর্শকরা অনেক ক্ষেত্রে বলেন যে আপনারা ক্রিকেটারদের সমালোচনা করেন, কোচিং ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা করেন, কিন্তু বোর্ডটা যারা চালায় তারা কতটা সক্ষম? একমাত্র সভাপতি ছাড়া যে দায়িত্বগুলো যেখানে যেই দায়িত্ব, ক্রিকেট অপারেশনস বলেন, মূল দায়িত্বগুলো যেখানে আছেন সেই দায়িত্বগুলো সঠিকভাবে সবাই পালন করছে কিনা। কিন্তু আমাদের আসলে বলার অবকাশ নাই, যেহেতু এটি নির্বাচিত কমিটি, নতুন নির্বাচিত হয়েছেন, এখানে কাউন্সিলররা পরিচালক নির্বাচন করেছেন, সেখানে তারা তাদেরকে যোগ্য মনে করেছেন। কিন্তু বিসিবি সভাপতিকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হলে সুনির্দিষ্ট যে ক্রিকেট সঠিক লোককে সঠিক দায়িত্ব দেওয়া উচিত, সেই ব্যাপারে আমরা কি বলতে পারি দর্শকদের মতামত তাদের পরিপ্রেক্ষিতে? দেখেন, এই আলোচনাটা খুব জটিল একটা আলোচনা। নতুন ইলেকশনের পরে বোর্ডে এখন কে কোন পদ পাবে আমরা কিন্তু জানি না। আমরা প্রিভিয়াস বোর্ডের দিকে যদি তাকাই, নাজমুল হাসান পাপন নিজেই বলেছেন যে 5-6 জন লোক অ্যাকচুয়ালি কাজ করে, হুইচ ইজ ট্রু। বোর্ডে 24-25 জন ডিরেক্টর, কাজ কিন্তু করে 4-5 জন। এমন অনেক ডিরেক্টর আছে যে তার ডিপার্টমেন্টের খবর 3 বছরে নেয় না, অন্য আরেকজনকে সেই ডিপার্টমেন্টের খোঁজ নিয়ে চালাতে হয়। যেমন আমার জানা মতে বিসিবি সম্মানিত সিও নিজামুদ্দিন চৌধুরী, উনি নিজে তার কাজের বাইরেও অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ হ্যান্ডেল করেন, বাধ্য হয়ে তাকে করতে হয়, কারণ অনেক ডিরেক্টর তার দায়িত্বটা পালন করছেন না। তো সিও, উনি যেহেতু বোর্ডের বেতনভুক্ত একজন কর্মচারী এবং সর্বোচ্চ কর্মচারী, তো তার সেই দায়িত্বটা পালন করতে হয়, উনি একটা বাধ্য হয়েই করেন। সেম গোস টু খালেদ মাহমুদ সুজন, নিজের দায়িত্বের পাশেও অনেকগুলো দায়িত্ব তাকে পালন করতে হয়। সেম গোস টু ইসমাইল হায়দার মল্লিক। এখন কথা হচ্ছে যে অন্যান্য যারা আছে, আই এম নট গোয়িং টু নেম এ নিউ ওয়ান, এরকম কমপক্ষে 10 থেকে 12 জন ডিরেক্টর আছে যাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকা মানে হচ্ছে তার সিভিটা ভারী করা, এলাকায় বলা আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তার ওই ক্রিকেট বোর্ডের ডিরেক্টরশিপ এটা মানুষকে দেখানো বা বলানো, এটা তার কাছে একটা কি বলে যে তার সামাজিক মর্যাদার একটা পরিচায়ক। এর বাইরে ক্রিকেট নিয়ে অ্যাকচুয়ালি এদের একটা বড় অংশের কোনো আগ্রহ বা চিন্তা ভাবনা আছে বলে আমি মনে করি না, বা কখনো দেখিনি। গত 8 বছরে, এই 8 বছর ধরেই তো আমি ক্রিকেট নিয়ে কাজ করছি, এই পেশায় আমি এই 9 বছর ধরেই আছি। সো এই 8 বছরে তাদেরকে আমি নোটিস করা যায়, মার্ক করা যায় এমন কোনো কাজ অ্যাকচুয়ালি করতে দেখিনি যে তাদেরকে আসলে ওই দায়িত্বটা দেওয়া। যেমন এইবারের বোর্ডের কথা যদি বলি, আমি স্পেসিফিক্যালি একজনের কথা বলবো যে ওবেদ রশিদ নিজাম। উনি ঢাকা ডায়নামার্সের সিও, ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে 20 বছরের বেশি সময় আছে। যে ওনাদের মতো লোকদের যদি একটা বড় দায়িত্ব দেওয়া হয় কিংবা একটা শক্তিশালী বা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়, যেহেতু তারা অভিজ্ঞ এবং কর্পোরেট যে ক্লাব কালচার সেখানেও অভিজ্ঞ, মাঠের ক্লাব কালচারও অভিজ্ঞ, ক্রিকেট বোঝটা ভালো বা ক্রিকেট সাইকোলজি তাদের যথেষ্ট উন্নত বা ক্রিকেটটা জানেন বোঝেন, এই ধরনের মানুষকে যদি একটু গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেয়, ওই সিদ্ধান্তটা নেওয়া হয় যে তাদেরকে সুযোগটা দেওয়া হয়, বা নতুন আরও 2-1 জন যারা আছেন, যে ফাহিম সিনহা কিংবা তানভীর টিটোদের মতো লোক যারা আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে এই বোর্ডেও সেই আগের বোর্ডে 10-12 জন আছেন যারা আসলে অ্যাকচুয়ালি কোনো কাজই করেন না। সো এই নতুন যারা আছেন, যারা প্রগতিশীল কিংবা যাদের ওই ক্রিকেটীয় প্রজ্ঞা আছে বলেই নির্বাচিত ডিরেক্টর হয়ে এসেছেন, তাদেরকে ওই সুযোগটা দিন। এবং সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট, আমি মনে করি যে এইবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রায়োরিটিগুলো দেবেন, কেননা তিনি নিজেও খুব ভালো বুঝতে পারছেন যে 8 বছরে ক্রিকেটটা পিছিয়েছে এটা বলা যাবে না, এগিয়েছে এটাও বলা যাবে না। তার মানে কি, আপনি যেখানে ছিলেন সেখানে আছেন। সো এগিয়ে যেতে হলে কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তর কিছু সিদ্ধান্ত হয়তো আপনার অজনপ্রিয় হবে, অনেকের মন খারাপ হবে, কিন্তু ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্তগুলো বোধহয় নেওয়ার সময় হয়েছে। আরেফিন, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যেটি হয় যে নতুন মানুষকে নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে তার মধ্যে কাজের তাড়না থাকে, তিনি ভালো করার চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন। আর এতদিন যারা কাজ করে এসছেন সেই কাজটি তারা যদি ভালোভাবে না করতে পারেন, সেক্ষেত্রে নতুনদের উপর আস্থা রাখাই যায়। শামসুল আরেফিন, অলরাউন্ডার, দুবাই থেকে। ইনজুরিতে পড়ে বিশ্বকাপের শেষ 2 ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সম্ভাবনা আছে মিস করতে পারেন পাকিস্তান সিরিজও। হ্যামস্ট্রিং ইনজুরি ক্রিকেটারদের সবসময়ই ভুগিয়ে আসছে। এর কারণ কি? অতিরিক্ত ম্যাচ খেলার ধকল নাকি ফিটনেসে অমনোযোগ? রিপোর্ট করেছেন আফনান পিয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া, এরপর বিশ্বকাপের বাকি 2 ম্যাচ থেকে ছিটকে যাওয়া। সাকিবের এই ইনজুরির খবর পুরনো খামে নতুন চিঠি। ঠিক সময়ে সেরে না উঠলে বিশ্বসেরা অলরাউন্ডার মিস করতে পারেন পাকিস্তান সিরিজেও। এপ্রিলে আইপিএল, এরপর শ্রীলঙ্কা সিরিজ, ঢাকা প্রিমিয়ার লিগ, জিম্বাবুয়ে সফর, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের পর আবার আইপিএল, সবশেষে টি-20 বিশ্বকাপ। টানা 8 মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত সাকিব আল হাসান। শুধু অক্টোবরেই খেলেছেন 11টা টি-20 ম্যাচ। এত ম্যাচের ধকলেই ইনজুরিতে মিস্টার 75। এই প্লেয়ারগুলো তো অনেক দিন থেকেই মাঠে, প্রপার রেস্ট হয়েছে কিনা, প্রপার গ্যাপিং হয়েছে কিনা সেটা দেখতে হবে। কন্টিনিউয়াস যদি খেলে তাহলে তো এটা হতে পারে, তাদের বডির রেসপন্স টু ট্রমার সেটা যে রেজিস্ট্যান্স কমে যেতে পারে। অনুশীলন কিংবা ম্যাচে আচমকা দৌড়, হঠাৎ দৌড়ানোর মাঝে থেমে যাওয়া অথবা ডাইভ দেওয়ার সময়ও হ্যামস্ট্রিংয়ে চোট পেতে পারেন খেলোয়াড়রা। সাকিবের যে ইঞ্জুরিটা আমরা শুনেছি, হ্যামস্ট্রিং ইঞ্জুরি, এটা তো স্পোর্টসম্যান যারা তাদের এটা ফ্রিকুয়েন্টলি হতেই পারে। শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর নির্ভর করবে বলা মুশকিল। এটা ওই পার্টিকুলারলি হয়তো একটা ম্যানুভার তার মাসেল পুল হয়ে গেছে, হয়তো কোনো একটা ক্যাচ ধরতে গেছে বা রান করতে গিয়ে হতে পারে বা একটা বল করতে গিয়ে হতে পারে। আমরা দেখি না মাঝে মাঝে বল করতে গিয়ে পড়ে যায় বা একটা রান আউট যেন না হয় তার জন্য খুব একটা জাম্প দেয়। এই ধরনের কোনো একটা আপনার কারণে, স্টেপের কারণে হতে পারে। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে। এই সময়টাতে মাঠের ফিটনেস ফিরে পেতে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ের বিকল্প নাই। আসলে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিটা অনেক যদি হয় এটা একটা অনেক সময় লাগে, প্রায় ধরেন 6 সপ্তাহের মতন সময় লাগে। ওই সপ্তাহের মধ্যে ডক্টর তাকে রিহ্যাবের কিছু কাজ দেয়। হ্যাঁ, রিহ্যাবের কিছু কাজ দেয়, যেমন আপনি লাইট ওয়েটে বক্স স্কোয়াট দিতে পারবেন, ওয়াল স্কোয়াট, তারপর ধরেন শুয়ে থেরাব্যান্ড দিয়ে লেগ রাইজেস আস্তে আস্তে, হ্যাঁ, লেগ কার্ল, তারপর ধরেন এই খালি পায়ে লাঞ্জেস। ট্রেনিং করলে শরীরের ক্যালোরি ক্ষয় হয়, সেই ক্যালোরি ফিরে পেতে সাহায্য করে পরিমিত খাদ্যাভ্যাস। খাবারের মধ্যে আপনাকে তেলটা বাদ দিয়ে দিতে হবে, ভাত বাদ দিয়ে দিতে হবে। ভাত সাদা না, লাল চালের ভাতটা খেতে পারবেন। হ্যাঁ, ব্রাউন ব্রেড খেতে হবে, মানে লাল আটার রুটি। আপনাকে চিকেন খাইতে হবে, যদি একটু পারেন বয়েল করে, হ্যাঁ, হালকা একটু লবণ দিয়ে, ওটা ভালো। কারণ ফ্যাটটা কী হয়, আপনাকে ওজনটা বাড়িয়ে ফেলে, তখন একটা প্লেয়ারের মাঠে অ্যাজিলিটি বলেন, মুভমেন্ট বলেন, নষ্ট হয়ে যায়। ইনজুরি ক্রিকেটারদের নিত্য সঙ্গী, তবে ফিটনেসে মনোযোগী হলে সেই ইনজুরি থেকেই মুক্তি পাওয়া সম্ভব। আফনান পিয়াল, অলরাউন্ডার। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আকাশের কল সেন্টার ও সেলফ কেয়ার আছে 24 ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ? রবিবার মাঠে খেলেছে নিউজিল্যান্ড আফগানিস্তান আর হেরেছে ভারত। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শোকে অনুশীলন সেশনও বাদ দিয়েছে কোহলিরা। আয়োজকদের বিদায়ে হতবাক ভারতীয় পত্রপত্রিকা। বিশ্বকাপ থেকে ভারতের বাদ পড়ার খবর জানাচ্ছেন ফয়সাল হাবিব। अभी जैसे बोला जा रहा है कि अफगानिस्तान ने अगर न्यूजीलैंड को हरा दिया तभी हमारा चांस है क्वालिफाई करने का सेमीफाइनल में, बट अगर अफगानिस्तान नहीं हरा पाता न्यूजीलैंड को तो फिर बैग पैक करके घर जाएंगे और क्या। সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে রবীন্দ্র জাদেজা এই কথা বলার সময় নিজেও হয়তো বিশ্বাস করতে চাননি আসলেই এমন কিছু হবে। একটা ম্যাচ বাকি রেখেই ভারতের মতো একটা দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, এমনটা বিশ্বাস করা যে আসলেই কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটাই হয়েছে। রবিবার আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ডের জয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ভারত। রবিবার মাঠে নামার আগেই আফগানিস্তান হঠাৎ করে পেয়ে গেছিল 120 কোটি নতুন সমর্থক। পুরো ভারতকে পেছনে পেয়ে আবুধাবিতে টস জিতে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিল আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু আফগানদের নতুন সমর্থনের চাপ অথবা নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার তাড়নায় টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে খারাপ পাওয়ার প্লে পায় আফগানিস্তান। 19 রানে 3 উইকেট হারানো আফগানদের দিশা দেখান নাজিবুল্লাহ জাদরান। নাজিবের 50-তে ম্যাচে ভালোই কামব্যাক করেছিল আফগানিস্তান। 18 ওভার শেষে 115 রান তুলে ফেলেছিল নবীর দল। সেখান থেকে নাজিবুল্লাহর বিদায়ে শেষ 2 ওভারে রশিদ খানরা তুলতে পেরেছিলেন মাত্র 9 রান। তাই 20 ওভারে আফগানিস্তানের রান থামে 124-এ।
রবিবারের ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই ভারতীয়দের ভরসার জায়গা ছিলেন মুজিবুর রহমান। মাঠে স্বল্প রান ডিফেন্ড করতেও ভারত আফগানিস্তান দুই দেশের ভরসার নাম মুজিব অবশ্য নিরাশও করেননি। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়েছেন কিউই ওপেনার ড্যারেল মিচেলকে। তবে আফগানদের খুশি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছিল। মিচেলের বিদায়ে 3 নম্বরে নেমেছিলেন কিউই ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন, আর ম্যাচ জিতিয়েই উঠেছেন তিনি। অবশ্য মাঝে 28 রান করে ফিরেছেন মার্টিন গাপটিল। শেষ পর্যন্ত 11 বল বাকি রেখে জিতেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন অপরাজিত ছিলেন 40 রানে আর ডেভন কনওয়ে 36 রানে। এদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় কোহলিদের নাকি ছুটি হয়ে গেছে, তেমনটাই শিরোনাম করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এটাই বিশ্বভারতীর বিশ্বকাপে ভারতের সবচেয়ে খারাপ পারফরমেন্স কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে ওপার বাংলার পত্রিকাটা। হারলে নানান দোষ চোখে পড়ে, তাই ভারতের বাদ পড়ার কারণ হিসেবে লাইন আপে বিধ্বংসী ব্যাটারের অভাবকে দায়ী করেছে আনন্দবাজার। এসব নিউজ ভারতীয় ক্রিকেটারদের চোখে পড়ুক আর না পড়ুক, দুঃখ তাদেরও ছুঁয়ে গেছে। তাই তো সোমবারের ম্যাচের আগে রবিবার নিজেদের প্র্যাকটিস সেশনও বাতিল করেছে ভারতীয় দল। আফগানিস্তান নিজেরা ডুবেছে, সাথে ভারতকেও নিয়েছে। এতে ভারতীয় সমর্থকরা রাগ হতেই পারেন, কিন্তু নিজেদের দল যদি দুটো বড় ম্যাচ হেরে নামিবিয়া স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে অন্য দলের উপর রাগ কতটা যুক্তিযুক্ত সেটাও ভেবে দেখা উচিত। আবার সাউথ আফ্রিকার মতো দল যেখানে 4টা ম্যাচ জিতেও বাদ পড়ে, সেখানে 3 ম্যাচ জিতে ভারতের সেমিতে যাওয়ার স্বপ্নকে বাড়াবাড়িও মনে হতে পারে অনেকের কাছে। ভারতের সেই স্বপ্ন আর পূরণ হয়নি। 1 বিলিয়ন মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু যোগ্য দলটা যে সেমিফাইনালে গেছে সেখানে কোনো সন্দেহ নেই। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আপনি কি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান, নাকি ফোন টপ আপের কথা ভাবছেন? লোন অথবা ক্রেডিট কার্ড লাগবে? যে কোনো সময় আমাকে জাস্ট একটা মেসেজ পাঠান আপনার ভাষায়। হাই দিয়ে পেতে পারেন লেটেস্ট সব ব্যাংকিং সার্ভিস, কারণ আপনি সাধারণের চেয়েও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। প্রাইম অ্যাসিস্ট, আপনার পার্সোনাল ব্যাংকার। ভারতের বাদ পড়ার খবর তো শুনলেন, সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে সেটাও হয়তো জেনে গেছেন। তবুও একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। 10 নভেম্বর প্রথম সেমিফাইনালে আবুধাবিতে খেলবে গ্রুপ 1-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গ্রুপ 2-এর রানার্স আপ নিউজিল্যান্ড। পরদিন দুবাইতে গ্রুপ 2-এর চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ 1-এর রানার্স আপ দল অস্ট্রেলিয়া। মা ভেন্টিলেটরে, ছেলে খেলছেন দুবাইতে। বাবর আজমের এই গল্পটা পুরনো, তবে ব্যাটে মাঠে নিত্য নতুন গল্পের ঠিকই জন্ম দিয়ে চলেছেন বাবর। সীমান্ত থেকে সীমান্ত পেরিয়ে চলছে পাক অধিনায়কের প্রশংসা, তবুও তিনি বিনয়ী পরিশ্রমী। টি-20 ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যানের ব্যাটিং পর্যালোচনা করেছেন মাহরুষ প্রত্যয়। ভাঙা ভাঙা শব্দে তিনি ইংরেজি বলেন, দেশি কাউকে পেলে কথা বলেন উর্দুতেই। বড় কোনো টুর্নামেন্ট হলে সাহায্য নেন দোভাষীর। আমাদের সমাজে ইংরেজি না জানলে, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি না থাকলে পাড়াপড়শিকে নাকি মুখই দেখানো যায় না। অথচ আভিজাত্যের ওই ভাষাটা না জেনেই পড়াশোনার পাট না চুকিয়েই তো বাবর বিশ্বসেরা ব্যাটসম্যান। খেলে ফেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টেও। ভারতের বিপক্ষে জয় হয়তো বাবরকে দিয়েছে অমরত্ব। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য লিখেছেন, বাবরের দ্বিতীয় ভারত জয়। কত অভিবাদন, কত সম্মান, অথচ এর পেছনে লুকিয়ে ছিল বেদনা। বাবর জানতেন তার মা আছেন ভেন্টিলেটরে, তবুও তাকে লড়তে হয়েছে মাঠে। অসুস্থ মাই হয়তো তাকে প্রেরণা জুগিয়েছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বাবরের বিশ্বকাপে এই কথার জলজ্যান্ত উদাহরণ। মাঠের নেতৃত্বে লেটার মার্ক, ব্যাটে ছাড়িয়ে গেছেন নিজেকেও। স্ট্রাইক রেট কিংবা গড় রান, বাবর সব জায়গায় সমানে সমান। রান গড় কিংবা পরিসংখ্যান সবই তো সংখ্যা। বাবর আজমের সবচেয়ে বড় গুণ দলকে ঐক্যবদ্ধ করে রাখা। পাকিস্তান ক্রিকেট নিয়ে সবচেয়ে বড় অভিযোগ দলের মধ্যে অন্তঃকোন্দল, সেই দলটাকেই এক করেছেন বাবর। তারুণ্যের সাথে মূল্য দিয়েছেন অভিজ্ঞতাকেও। তাদের ড্রেসিং রুমের অবস্থা তারাই ভালো জানেন। তবে ডাগ আউটে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের হাসিমুখ দেখলেই বোঝা যায় পাকিস্তান আছে ঐক্যবদ্ধ। ইগো আর অহম্মদ ভুলে খেলছে দেশের জন্য। বাবর অধিনায়কত্ব করছেন সবে কিছুদিন, এখনো হয়তো প্রাপ্তির স্ক্রিপ্টে অনেক শব্দই লেখা বাকি। তবে বাবর কি একদিনে নিজেকে গড়েছেন? বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়ে তো অনেক কথা হয় ঘরোয়া লিগের মান নিয়েও। এই সব কিছুর অজুহাত দিয়েই তো দেশের ক্রিকেটাররা নিজেদের দোষ লুকোতে চায়। তবে প্রশ্ন আসে, পাকিস্তানের ক্রিকেটাররা কিভাবে পারছে? তাদের ঘরোয়া লিগের মান কতটা উন্নত? নিজের দেশে খেলতে হলেও তো তাদের কত কাঠখড় পোড়াতে হয়। এই সব কিছুতেই বোঝা যায় অজুহাত খোঁজা বাদ দিয়ে নিজ চেষ্টায় চাইলে স্বপ্নের আকাশও ছোঁয়া যায়। কত
আফসোসের গল্পই তো করা যায়। এনামুল হক বিজয়, লিটন দাসরা তো যুব বিশ্বকাপ খেলেছিলেন ওই বাবর আজমের সঙ্গেই। বাবর আজম পারলেও তারা পারেননি। অভিমান অভিযোগের গল্প আর নাই বলি। বাবর পেরেছেন, বাহাবা পাচ্ছেন, এই তো জীবন। পৃথিবী ব্যর্থদের আর কবে মনে রেখেছে। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।